সত্তাদাসী সংঘের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দার্শনিকরা দর্শন এবং সমাজ বিপ্লব সব কিছু তত্ত্বগত আলোচনা দিয়ে শুধু হয় না, আবার আপনি তত্ত্বগত আলোচনা যেটা আছে সেটাকে আপনি বাতিলও করতে পারবেন না। তো দর্শন তত্ত্বগত আলোচনা করে দর্শন সমাজ সংস্কৃতি এবং প্রচলিত সমাজ সংস্কৃতি নিয়ে তাদের সুচিন্তিত মতামত পোষণ করে দুনিয়াকে পাল্টানোর চিন্তা করে, সমাজকে পাল্টানোর চিন্তা করে, বিশ্বকে পাল্টানোর চিন্তা করে। শুধু পাল্টানোর চিন্তা করে না, সমাজ, রাষ্ট্র, পৃথিবী এটাকে কীভাবে উন্নত করা যায় তার জন্যে তার কর্মগত যে পন্থা, সেই পন্থা খুব সুন্দর করে আমাদের এই সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তারা ছড়িয়ে দেয়। সত্তা দার্শনিক সংঘ সেই কাজটাই করে। সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমরা যখন সমাজ বিপ্লবের কথা বলি, আমরা যখন সাধারণ মানুষকে এই চিন্তাগত পদ্ধতির মধ্যে সম্পৃক্ত করতে চাই, তখন সমাজের কথা আসে এবং সমাজের সবচেয়ে প্র্যাকটিক্যাল যে বিষয়টা আছে অর্থনীতি, সে অর্থনীতি প্রবাহ, অর্থনীতি কেমন আছে বা আমাদের এই অর্থনীতির সাথে আমাদের সম্পর্ক কী, আমাদের অর্থনীতি কেমন, আমরা গরিব না ধনী, এই সকল বিষয় খুব সুন্দর করে আসে। যখনই এই বিষয়গুলি আসে তখনই রাজনীতির কথা আসে, আর যখন এই রাজনীতির কথা আসে তখন সমসাময়িক রাজনীতির কথা আসে। আমরা এমন একটা সময়ে কথা বলছি যে সময়ের মধ্যে বাংলাদেশের 15 বছরে একটা রেজিম পরিবর্তন হয়েছে। এই রেজিম পরিবর্তন হওয়ার পর বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির সেনানায়ক হচ্ছে নাহিদ, আসিফ, এরা রাষ্ট্র ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ক্ষমতায় আছে। এই সরকারকে আমাদের অন্তঃস্থল থেকে সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা এটা মনে করি যে গত 53 বছরের রাষ্ট্রীয় যে কাঠামো আছে, গত 53 বছরের রাষ্ট্রীয় যে পরিচালন পদ্ধতি আছে, সেই পরিচালন পদ্ধতিতে গলদ ছিল এবং এই পদ্ধতির মধ্যে কুশীলব ছিল, প্রধানতম কুশীলব ছিল রাজনীতিবিদরা। আমি রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ আমিও একজন রাজনীতি কর্মী। রাজনীতিবিদরা তারা যে ধরনের কথাবার্তা বলে গত 53 বছর তথাকথিত রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে চালিয়েছে, এরা বাংলাদেশ থেকে পৌঁছে দিয়ে গেছে। আমাদের সোশ্যাল যে কনস্ট্রাকশনটা যেটা আছে, আমাদের অর্থনীতি যে ভিত্তি আছে, সেই অর্থনীতি ভিত্তির উপর আমরা যদি সম্পূর্ণ ডিপেন্ড করতে পারতাম, আমরা যদি লুটেরা এবং মাফিয়া নির্ভর অর্থনীতি এখানে স্থান না দিতাম, তাহলে বাংলাদেশ আজকে ইউরোপের চেয়েও অনেক উন্নত থাকতো। বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের চেয়েও আজকে একটা উন্নত এবং শক্তিশালী একটা অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়াতো, এটা আমরা বিশ্বাস করি। শুধু বিশ্বাস নেই, এটা আমরা মনে করি এবং এটা সম্ভব। আপনি দেখেন রাজনীতি যারা প্রচলিত রাজনীতি করে, আমি নামই বলি, নাম বলতে সমস্যা নেই, সেটা হচ্ছে যে গত 53 বছর আওয়ামী লীগ যে রাজনীতি করেছে তাদের রেসপন্সার হিসেবে বিএনপি যে রাজনীতি করেছে, এই রাজনীতি এবং এই রাজনীতিবিদরা যারা ছিল তারা এই রাজনীতিকে আপনার নিয়েছে একেবারেই ব্যবসা হিসেবে। আমি একেবারেই নাম ধরে বলতে চাই, আজকে বিএনপির যে মহাসচিব আছেন, উনি একসময় সরকারি কর্মকর্তা ছিলেন এবং এই সরকারি কর্মকর্তা থেকে বেরিয়ে এসে বিএনপিতে যোগ দিয়েছেন। তার বাবা ছিল চোখা মিয়া, উনি নাকি বড় ধরনের রাজাকার ছিলেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন উনি রাজনীতিতে আপনার জড়িয়ে উনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন পরবর্তী সময়ে। এখন আমি আপনাদেরকে বলছি, আমি যদি তাদেরকে স্ক্রুটিনিংটা করি যে আপনি রাজনীতি করে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার যে টাকা পয়সার যে প্রবাহটা ছিল, আপনি সম্পদ বাড়িয়েছেন, আপনি বৈধভাবে একটা টাকা পেয়েছেন সরকারের কাছ থেকে, ওইটা যদি বাদ দেই তাহলে আপনার যে অবৈধ টাকাটা যেটা আছে, আমি চ্যালেঞ্জ করতে চাই যে ওই সময়ে আপনি যে সকল সম্পদ কেনা, কারণ আপনি তো ব্যবসা করেন না, ওই সময়ে যে সময়ে আপনার সম্পদটা কিনেছেন, এই সম্পদটা কি বৈধ? আপনার এই সম্পদটা কিনে জনগণের কাছে আপনারা হিরো সাজতে চেয়েছেন যে না আমি তো এটা। এখন নিউ লিবারাল ইকোনমিতে অর্থনীতি একটা প্রবাহ রাষ্ট্রের ক্ষমতার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আজকে বাংলাদেশে এমন রাজনীতিবিদরা আছে যারা রাজনীতিটাকে পেশা হিসেবে নেয়। আপনি যখনই রাজনীতি পেশা হিসেবে নেন সমস্যা নেই, আপনি রাজনীতি করতে গিয়ে একটা বৈধভাবে যে টাকাটা আছে, যেমন আপনি এমপি হওয়ার আগে
জনগণের সাথে আপনি রাজনীতিগতভাবে যে ধরনের সম্পর্ক স্থাপন করেছিলেন, এই সম্পর্ক কি অর্থনৈতিক সম্পর্ক ছিল? ওই টাকা পয়সা কোথা থেকে আসে? এমপি হওয়ার পরে আপনার একটা বৈধ টাকা পয়সা একটা ব্যাপার থাকে। বলছি যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদের টাকা পয়সার যে প্রবাহটা যেটা আছে সেটা লুটেরা নির্ভর। আমরা সত্তা দার্শনিক সংঘ রাজনীতিবিদদের ওই ধরনের লুটেরা নির্ভর অর্থনীতিকে সম্পূর্ণভাবে বিরোধিতা করে আমরা সমাজে আমাদের অবস্থানকে স্পষ্ট করি। আমাদের কথা হচ্ছে যে তারাই রাজনীতি করবে যারা নিজেদেরকে পলিটিক্যাল সায়েন্ট বলে নিজেদেরকে দাবি করবে। আপনি পলিটিক্যাল সন্ন্যাসী ছাড়া আপনার রাজনীতি সুন্দর হতে পারে না। বাংলাদেশে এবং ভারতীয় উপমহাদেশে এই পলিটিক্যাল সন্ন্যাসী, রাজনৈতিক সন্ন্যাসীদের শক্ত একটা অবস্থান আছে। মহাত্মা গান্ধী রাজনৈতিক সন্ন্যাসী ছিলেন, আনরা হাজরে রাজনৈতিক সন্ন্যাসী, আমাদের হচ্ছে মাওলানা আব্দুল আহমদ খান ভাসানী, এরা সবাই হচ্ছে রাজনৈতিক সন্ন্যাসী। রাজনৈতিক সন্ন্যাসীদের জায়গা আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের রাজনীতি ব্যবস্থা নেই। আজকে আমরাও যখন এই রাজনৈতিক সন্ন্যাসীজম আমরা যখন গ্রহণ করতে চাই তখন চারদিক থেকে বাধা আসে। এখন রাজনীতি সন্ন্যাসী এটা একটা নতুন টার্ম, এটা একটা পুরাতন টার্ম। এখন এই রাজনীতি সন্ন্যাসীরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তাহলে এক ধরনের রাজনৈতিক অবস্থা আমাদের থাকে। এখন আমি যদি রাজনীতিকে সন্ন্যাস ব্রত হিসেবে গ্রহণ করি তখন লুটপাটের ব্যাপারটা আমার মধ্যে আসবে না। তখন মানুষকে আমার অবস্থান থেকে এবং আমাদের অবস্থান থেকে সত্তা দার্শনিক সংঘ বাংলাদেশে একটা রাজনৈতিক সন্ন্যাসীজম কায়েম প্রতিষ্ঠিত, এটা আমরা মনে প্রাণে চাই। রাজনীতি সন্ন্যাসীর মূল ব্যাপারটাই হচ্ছে আপনি নিজের খাবেন, বোনের মশ তাড়াবেন। এতে যদি আপনার না পুষে আপনার রাজনীতি আসার দরকার নেই। এখন বাংলাদেশে যে রাজনীতির যে কাঠামো আছে এই কাঠামোতে হচ্ছে দুর্নীতি, দুর্বৃত্তদের কাঠামো মধ্যে আছে। এখন আপনি ওই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন কাঠামোর বিরুদ্ধে যখন কথা বলতে যাবেন, আপনি যখন সাধারণ মানুষের পক্ষে কথা বলতে যাবেন তখন একটা নির্দিষ্ট গোষ্ঠী আপনার অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে যায় এবং এদের অপোনেন্ট করে এবং এদেরকে যদি আপনি মোকাবেলা করে আপনাকে রাজনীতি করতে হবে। বাংলাদেশে সেটাই চলছে। এইখানে রাজনীতি নামে যেটা চলছে সেটা হচ্ছে দুর্বৃত্তায়ন। আমরা গত 53 বছরের রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই। নিজেদের বাংলাদেশের রাজনীতিক যে দুর্বৃত্তায়নের যে কালো থাবা আছে সেই থাবা থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই, সমাজকে মুক্ত করতে চাই। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে এই দুর্নীতির বাংলাদেশে যে রাজনীতির যে সংস্কৃতি আছে এই রাজনীতির সংস্কৃতি আপনার কিছুটা ইন্ডিয়া দ্বারা প্রভাবিত, ইন্ডিয়া দ্বারা খুব ভালো করে প্রভাবিত। এখন এই ইন্ডিয়া দ্বারা প্রভাবিত বাংলাদেশের রাজনীতি এটা যদি বাংলাদেশে চলে তাহলে বাংলাদেশের আমূল কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। একটা জিনিস লক্ষ্য করবেন যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের 52টা বাংলাদেশের সমান। এখন এই 52টা বাংলাদেশকে তাদের স্থিতিশীলতার স্বার্থে তারা এমনভাবে বাংলাদেশকে তাদের কৌশল বা চাণক্য নীতিটা প্রয়োগ করবে যে নীতির ফলে আপনি তাদের চেয়েও আপনি উন্নত না হয়। আজকে বাংলাদেশ যদি আপনার দক্ষিণ এশিয়া যদি রোল মডেল হয়ে যায় তাহলে তো এমনিতেই ভারত আপনার ভেঙে টুকরা টুকরা হয়ে যায় এবং তার ভারতের ম্যাক্সিমাম আপনার প্রদেশের মধ্যে স্বাধীনতাকামী আন্দোলন আছে। এই স্বাধীনতাকামী আন্দোলনকে যদি আপনি সাপ্রেস করে রাখতে চান তাহলে বাংলাদেশের অর্থনীতিকে হতে হবে আপনার ইন্ডিয়া থেকে অত্যন্ত নিম্নমানের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষের কোয়ালিটি ইন্ডিয়া থেকে আপনার নিম্নমানের থাকুক, আমরা তো ভাই এটা চাই না। আমরা আমাদের মতো করে রাইজিং টাইগার হিসেবে আমরা আমাদের মতো করে রাজনীতির মাঠে আমরা খেলতে চাই, বিশ্ব রাজনীতির মাঠে আমরা খেলতে চাই। এই বিশ্ব রাজনীতির মাঠে বাংলাদেশকে নিয়ে খেলার যে প্রধান অন্তরায় যারা আছে তারা হচ্ছে প্রচলিত রাজনীতির দলগুলি। প্রচলিত রাজনীতির দলগুলি হচ্ছে বাংলাদেশে বিশ্ব রাজনীতির মাঠে খেলার প্রথম এবং প্রধান অন্তরায়। এর জন্য বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। বাংলাদেশকে নিয়ে বিশ্ব রাজনীতির মাঠে খেলার বাংলাদেশে একমাত্র দল হয়েছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক পার্টি যদি আজকে মনে করে বাংলাদেশকে খুল নলচে পাল্টে দেবে তাহলে সাধারণ মানুষের সমর্থন ছাড়া, সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া এটা সম্ভব না। আজকে ইন্ডিয়ার প্রসঙ্গে বলছিলাম, ইন্ডিয়া তো কখনো চাইবে না যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে উন্নত হয়ে যায়, কারণ বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে উন্নত হয়ে যায় তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। আজকে আমাদের অর্থনীতি দেখেন, আমাদের 1.5 কোটি ছেলেফেলে দেশের বাইরে আছে, 1.5 কোটি ছেলেফেলে দেশের বাইরে আছে। তারা ইচ্ছে করলে $5 বিলিয়ন আপনার প্রতি মাসে তারা আমাদের সাথে কন্ট্রিবিউট করতে পারে।
আমরা যদি আরও 1 কোটি তরুণ বিদেশে প্রশিক্ষিত করে যদি পাঠাই, তাহলে আমাদের রেমিটেন্স থেকে যে এটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানে $100 বিলিয়ন একটা রিজার্ভ খুব সুন্দর করে গড়ে তোলা সম্ভব। $100 বিলিয়ন একটা রিজার্ভ খুব সুন্দর করে গড়ে তোলা দরকার। সবচেয়ে দুর্ভাগ্যকর ব্যাপার হচ্ছে বাংলাদেশে রাজনীতিবিদরা চুরি করেছে এবং এই চুরির টাকা তারা বিদেশে পাচার করেছে। এটা সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামোর বিনির্মাণে প্রথম এবং প্রধান অন্তরায়। আমরা যে এত দার্শনিক কথা বলি, এইটা হচ্ছে আপনি বাংলাদেশের একটা সমাজের, একটা বিশ্বের অর্থনীতি কাঠামো, এটা কখনো অর্থনীতির বাইরে কিছু না, এটা হয়তো কখনো আপনার দর্শনের বাইরে কিছু না। আমরা যখনই কথা বলতে গিয়েছি যে একটা সমাজের অর্থনীতি কাঠামোটা উন্নত করার জন্য, তখনই আমরা 4 দিক থেকে বাধার সম্মুখীন হয়েছে। বাংলাদেশ সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছে ইন্ডিয়া থেকে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা যেমন তত্ত্বগতভাবে আলোচনায় নিজেকে সমৃদ্ধ করব, আমরা অত্যন্ত সচেতন থাকব বিদেশি বিদেশির যে কালো থাবা আছে, বিদেশির যে ষড়যন্ত্র আছে, বিদেশি ষড়যন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে। বিদেশি ষড়যন্ত্র তারা তো সবসময় চাইবে যে বাংলাদেশ সবসময়, বিশেষ করে ইন্ডিয়া চাইবে বাংলাদেশ একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে পড়ে থাকে, তারা আমাদের কখনো ভালো চায় না। এখন গত 15 বছরে আওয়ামী লীগ সরকার একটা রাজনৈতিক দলের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার হয়েছে। একটা রাজনৈতিক দলের নেতৃত্বে এখানে দুর্নীতি, লুটপাট আপনার প্রসারিত হয়েছে। একটা রাজনৈতিক দলের নেতৃত্বে এই বাংলাদেশের অর্থনীতি যে কাঠামো আছে, কাঠামোটা পুরোটা তছনছ হয়ে গেছে। এই ধারা গত 53 বছর যাবৎ চলে আসছিল। আমরা এই যে ধারা প্রচলিত এবং পুরাতন রাজনীতির যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি থেকে বাংলাদেশকে বের করতে চাই। আমরা বাংলাদেশের পুরাতন পদ্ধতি থেকে বের করতে চাই। এই জন্য যে তথ্যগত সমাজ, যে তথ্যগত নির্মাণ, সমাজের এই তথ্যগত নির্মাণটা আমরা সমাজের চারপাশের মানুষকে নিয়ে নতুন করে নির্মাণ করতে চাই। আমরা হেগেলের কথা বলতে চাই, আমরা সক্রেটিসের কথা বলতে চাই, প্ল্যাটোর কথা বলতে চাই, অ্যারিস্টটলের কথা বলতে চাই, সেনেকার কথা বলতে চাই, আমরা থিওফ্রাস্টাসের কথা বলতে চাই। দার্শনিক যে অর্থনীতি ধারা, দার্শনিক যে অর্থনীতি ব্যবস্থাপনা, সেই অর্থনীতি ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশের মানুষকে আপনার আবদ্ধ করে ফেলতে চাই। আপনি সরকারি চাকরি করবেন, সরকারি চাকরির মধ্যে আপনাকে জনগণের কাছে কমিটেড হতে হবে যে সরকারি সুযোগ সুবিধা ছাড়া আপনার অন্য কোনো টাকা পয়সা থাকবে না। আজকে আপনি সরকারি চাকরি করবেন, সরকারি চাকরির মধ্যে আপনি মনে রাখবেন যে আপনি মাসের শেষে যে বেতনটা পান এবং ভাতা পান, ওইটা হচ্ছে আপনার বৈধ টাকা। ওই হিসাবে যদি আপনি বিবেচনা করি, বাংলাদেশে গত 53 বছরে পুলিশ নামক যে একটা সংস্থা আছে, তা পুরাটাই হচ্ছে এত দুর্নীতিগ্রস্ত। তারা বেতন পায় 20,000 টাকা, মাসে ইনকাম করে আপনার 50,000 টাকা। এই যে ব্যাপারটা আছে, এটা আপনার সমাজের একটা রাষ্ট্রীয় কাঠামোর যে 17-18 লক্ষ আপনার সরকারি কর্মকর্তা আছে, টু জেড এটার সাথে জড়িত। এই যে মাফিয়া রাষ্ট্র সংগঠন নিয়ে আপনি সমাজ বিপ্লবের ডাক যখন দিতে চাইবেন, এটাকে একটা তথ্যগত নির্মাণের সাথে সাথে যদি আপনার একটা প্র্যাকটিক্যাল নির্মাণ না থাকে, তাহলে আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না। আজকে ডক্টর ইউনূস, আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে সংস্কারের যেটা ডাক আমরা দিয়েছি, সেই সংস্কারের মধ্যে এমন কতগুলি সংস্কার আছে যে সংস্কার আমাদের কল্পিত বাংলাদেশ, আমাদের যে ইউটোপীয় যে চিন্তার বাংলাদেশ, যেটা আমরা বাস্তবায়ন করতে চাই, এই বাস্তবায়নের আপনার সম্পূর্ণ বিপরীত। আপনি নির্বাচন কমিশনকে আপনারা সংস্কার করেছেন। নির্বাচন কমিশনকে সংস্কার করে আপনারা কী দিয়েছেন যে 50 লক্ষ টাকা পর্যন্ত আপনার মানুষের কাছ থেকে চাঁদা নিতে পারবেন। কেন? যিনি 50 লক্ষ টাকা চাঁদা দেবে, উনি কি বিনা লাভে দেবে? এটা আপনারা কেন করেছেন? রাজনীতি দলগুলিকে আপনার চলতে হবে মানুষের অনধিক 1000 টাকা চাঁদার উপর। 1000 টাকা বেশি মানুষের কাছ থেকে, 1000 টাকার বেশি চাঁদা আপনি মানুষের কাছ থেকে নিতে পারবেন না। যদি 1000 টাকার বেশি টাকা আপনি মানুষের কাছে চাঁদা হিসেবেন, তাহলে ওইটা বুঝতে হবে যে যারা চাঁদা হিসেবে আপনাকে দিচ্ছে, তারা হচ্ছে কোনো না কোনো কিছু লাভের হিসেবে দিচ্ছে। এই অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি দুর্নীতি দমন কমিশনের নামে আপনার প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব দিয়েছেন? আপনার নামটাই পরিবর্তন করতে পারেন নাই। দুর্নীতি দমন বলতে কিছু নাই। আপনি গর্তের মধ্যে ইঁদুর রেখে আপনি গর্ত পরিষ্কার আপনার বন্ধ করে দেবেন, সেটা তো হয় না। আপনাকে প্রথমে যে গর্তের ভিতরে ইঁদুরটাকে প্রথমে বের করতে হবে, তারপর এটাকে আপনার বন্ধ করতে হবে। নতুন করে রাষ্ট্র সংগ্রামের জন্যে আমরা যখন বিভিন্নভাবে কথা বলছি,
রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলছি, সমাজের আমূল পরিবর্তনের জন্য যখন কথা বলছি, তখন দুর্নীতি দমন কমিশনের মধ্যে আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়েছিলাম, সেটা তারা মানেনি। প্রথম প্রস্তাবনা ছিল হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কাঠামোকে পুনর্গঠন করার জন্য, বাংলাদেশের অর্থনীতি কাঠামোকে দুর্নীতি রাহু থেকে মুক্ত করার জন্য যে দুর্নীতি দমন কমিশনটা আছে তার নাম আপনারা পরিবর্তন করে রাখবেন দুর্নীতি শূন্যীকরণ কমিশন অথবা দুর্নীতি নির্মূলীকরণ কমিশন। আপনারা সেই নামটা দিতে পারেন না। আপনারা যা সুপারিশ করেছেন, এই সুপারিশে আমরা মনে করি যে বাংলাদেশে আমরা যে ধরনের অর্থনীতি রাষ্ট্র কল্পনা করি এটা সম্ভব না। আর যেখানে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে আমরা অর্থনীতি সমাজে, যারাই আপনার একটু ধনী লোক আছে তাদের আপনি অর্থনীতি কাঠামোর মধ্যে যদি আপনি হাত দেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাঠামো আপনার দুর্নীতিগ্রস্ত। এবং এই দুর্নীতিগ্রস্ত কাঠামো আমি পলিটিশিয়ান দিয়ে কথা বলবো, কারণ আমি তো ধরেন নিজেও যেহেতু রাজনীতির সাথে জড়িত, যে বলি পলিটিশিয়ানদের, হ্যাঁ, যেমন আমি একজন নাম বলি, যে একজন রাষ্ট্রপতির নাম হচ্ছে আব্দুল হামিদ। ওনার পরিবার উনি সহ গত 15 বছর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে যে পরিমাণ টাকার মালিক হয়েছে, পুরো টাকাটাই অবৈধ। সরকার আপনার যদি ওই ধরনের চিন্তাভাবনা থাকে, তাহলে স্ক্রুটিনি করে তাদের সম্পদটা আপনি বাজেয়াপ্ত করেন, আমাদের সত্তা দার্শনিক সংঘের কথা স্পষ্ট। আমরা শুধু তত্ত্বগত আলোচনা করে আপনার সমাজে আমাদের অবস্থানকে স্পষ্ট করতে চাই না। আমরা বাংলাদেশে একটা প্র্যাকটিক্যাল ধারাকে, রাজনীতি একটা প্র্যাকটিক্যাল ধারাকে আপনার বাংলাদেশে চালু করতে চাই। প্র্যাকটিক্যাল ধারা কী হবে? আপনার অর্থনীতি প্র্যাকটিক্যালের মধ্যে 1 নম্বর অর্থনীতি হচ্ছে নিউ লিবারাল ইকোনমিতে আপনার অর্থনীতি ধারা। মন্ত্রী পর্যন্ত হয়েছে, বাংলাদেশে একজন অর্থমন্ত্রী আছে, আমি নাম বলছি না, হ্যাঁ, রাজনীতি করে 1000 কোটি টাকার মালিক হয়েছে। আপনি যখন রাজনীতি করতে যাবেন, তা আপনার মধ্যে ক্ষমতা থাকবে, আর এই ক্ষমতা ব্যবহার করে আপনি সমাজ উন্নয়ন করবেন, মানুষের উন্নয়ন করবেন। তারা এই উন্নয়নটা আপনার ব্যক্তিগত উন্নয়ন করেছে, আওয়ামী লীগের সময় করেছে, বিএনপির সময় করেছে, জাতীয় পার্টির সময় করেছে। এই যে 53 বছরের যে ধারা, আমরা তো ভাই 53 বছরের যে রাজনীতি অর্থনীতির যে ধারা আছে, অর্থনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন একটা ধারা সৃষ্টি করতে চাই। যখনই নতুন ধারা সৃষ্টি করার কথা আমরা বলছি, তখনই সমাজে এই দুর্নীতি, লুটপাটগ্রস্ত এবং দুর্নীতিপরায়ণ একটা জনগোষ্ঠীর কাছ থেকে বাধা সচরাচর আসছে। এরা হচ্ছে বিএনপি। মনে রাখবেন, আমি যখন বিএনপির কথা বলবো, তখন আওয়ামী লীগের কথা ঘুরে ফিরে আসবে। আমি যখন আওয়ামী লীগ বিএনপির কথা যখন বলবো, তখন জামাতের কথা ঘুরে ফিরে আসবে। একটার সাথে আরেকটা সুতার মতো জড়িত। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের যদি বোধ শক্তি থাকে, তাহলে এই দলটাকে তারা নিজেরাই ডিজলভ করে দিয়ে নতুন নামে, এই পুরাতন নেতৃত্বকে বেরিয়ে এসে নতুন নামে তারা যদি একটা রাজনীতি সংগঠন করে, তাহলে কোনো করার কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে তারা যদি এই পুরাতন নামে, এই পুরাতন মুখ দিয়ে আবার নতুন করে বাংলাদেশে ঢুকতে চান, তাহলে এতে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের কাছে তারা এসে কীভাবে দাঁড়াবে? আজকে সমাজের যে অবস্থা, তারা বিভিন্ন ধরনের আপনার কথা তারা বলছে, এই ধরনের কথা আপনার সুখকর কোনো কথা না। বলছিলাম যে রাজনীতিবিদদের তারা এত টাকা পয়সা পায় কোথায়? এখন আপনি যদি ধরেন মনে করেন, মানুষের কাছে কমিটমেন্ট দেন যে আমি যেভাবেই হয়েছে, আজকে আপনারা যদি আমাকে এমপি বানান কিংবা আমি যদি মন্ত্রী হই, তাহলে যে ক্ষমতাটা থাকবে, এই ক্ষমতাটা ব্যবহার করে আমি আমার ব্যক্তিগত সম্পদ বানাবো না। এই যে কমিটমেন্ট বাংলাদেশে গত 53 বছর যাবৎ হয়নি, কিন্তু আমরা জিতে সেই কমিটমেন্ট। বাংলাদেশে আমরা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাই, জাতীয় নাগরিক কমিটি যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, যাদেরকে আমরা পছন্দ করছি এখন পর্যন্ত, বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না। আরে ভাই, 53 বছর যাবৎ এখানে আপনার শয়তান হয়েছে, আপনি হঠাৎ করে ফেরেস্তা পাবেন কোথায়? ফেরেস্তাটা আপনি পাবেন কোথায়? এই অবস্থার মধ্যে রেখে তুলনামূলক আপনার ভালো যে জিনিসটা আছে সেটাকে আপনার মেনে নেন। তারপর নিজেদের মধ্যে আপনার একটা যে কার্ল মার্কসের কথা আছে না, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, আমরাই সেটা করব। আমরা করে রাজনীতিকে আপনি শুদ্ধ করব। তাই সত্তা দার্শনিক সংঘ প্রথমেই পুরাতন রাজনীতিকে আপনার বিরুদ্ধে, পুরাতন রাজনীতির যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে, সে ব্যবস্থাপনা বিলোপের জন্যে, বাংলাদেশের সমাজ কাঠামো পরিবর্তন করার জন্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে
রাজনীতিভাবে সংস্কার আজকে আপনাদের আমাদের অত্যন্ত জরুরি। আজকে নির্বাচনের জন্য আপনার পাগল হয়ে গেছেন। আপনারা 53 বছর যাবত নির্বাচন করেন নাই। নির্বাচন করার আগে বাংলাদেশের নির্বাচনের পরিবেশটা আপনার প্রথম তো করতে হবে। একজন নির্বাচন করবেন, আওয়ামী লীগ বিএনপি আপনার 2-3 কোটি টাকা খরচ করে ফেলবে, আর যারা টাকা পয়সা খরচ করবে না, অত মানুষের প্রতি যারা কমিটেড তাদেরকে আপনারা সাপ্রেস করে রাখবেন। আর এই যে চোরটাকে আপনার যারা আছে তাদেরকে আপনারা সড়কে তুলে দেবেন, সংসদে বসাবেন, এই করাবেন ওই করাবেন। এইটা তো এখন নির্বাচন দিল সেটাই হবে। তাই বলছি, ডক্টর ইউনূস সরকারের কাছে বলছি যে বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে, অবশ্যই নির্বাচন হতে হবে। সেটা হচ্ছে যে 53 বছরের যে বিনির্মিত যে সমাজ সেটাকে ভেঙে সেটাকে ভাঙার জন্য সংস্কার, এবং এই সংস্কার কি ইমপ্লিমেন্ট আপনাকে করতে হবে। আপনার এই ধরনের সংস্কার তো আপনার কী বলে রহমান সোয়ানও করেছিল, কিন্তু ভোটের সরকার গিয়ে এই তাদের যে সুপারিশ মারা ছিল সেটাতে শেয়ার ধরে বিক্রি করে দিয়েছে। আজকে ডক্টর ইউনূস সরকার এত কষ্ট করে ছাত্ররা 2 থেকে 3 হাজার ছাত্র রক্তের বিনিময়ে 50,000 ছাত্রের আপনার কী বলে আহতের বিনিময়ে আজকে যে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে একটা কথা সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে একটা কথা, 53 বছরের সমাজ কাঠামো ভাঙার জন্যে যে ধরনের সংস্কার দরকার এবং এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্যে যে কয়েকদিনের দরকার, 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে। 53 বছর সমাজকে আপনার পরিশুদ্ধ করার জন্যে 12 বছর যথেষ্ট সময় নয়, সেটা আমরা মনে করি। 53 বছরের রাষ্ট্রকে ভাঙার জন্যে, 53 বছরের পুরাতন সমাজ কাঠামোকে, 53 বছরের পুরাতন রাষ্ট্র কাঠামোকে আমূলে খুল নলচে আপনার পাল্টে দেওয়ার জন্যে আপনার সংস্কারের পরে যে কয়েক বছর আমাদের সুপারিশ হচ্ছে 12 বছর, এটাকে ঠিকঠাক করে মানুষের মন পরিবর্তন করে তারপর আপনারা নির্বাচন দেন, কোনো সমস্যা নেই। তার আগে যদি নির্বাচন দেওয়া হয় যে সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে আমরা রুখে দাঁড়াবো, নির্বাচনকে প্রতিহত করব এবং এটা একটা বিপ্লবী পরিণতির দিকে যাবে। এবং এই জন্যে যারা দায়ী থাকবে তারা হচ্ছে যারা নির্বাচনবাদী এবং নির্বাচনের জন্যে যারা এখন লাভজাপ করছেন তারা। যদি বাংলাদেশে কোনো নির্বাচন করা হয় তাহলে আমরা এই নির্বাচন প্রতিহত করার জন্যে আমাদের অবস্থান থেকে সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে আমরা যে ধরনের অবস্থা রাজপথে নেওয়ার কথা আমরা সেটা নেব। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কখনো ইন্ডিয়া যেভাবে বলে সেভাবে চলবে না। বাংলাদেশ কখনো ইন্ডিয়া যে প্রেসক্রিপশন দেয় চাণক্য নীতিতে, সেই চাণক্য নীতিতে চলবে না। মনে রাখবেন, ইন্ডিয়া চলে একজন দার্শনিকের পরামর্শে, সেটা হচ্ছে চাণক্য। আজকে চাণক্য নীতি, বাংলাদেশের পলিটিশিয়ানরা চাণক্য নীতি বলতে একটা নীতি আছে, কয়জনে জানি সেটা। তারা যে চাণক্য নীতি আছে এবং এই চাণক্য নীতি শুধু বাংলাদেশের উপরেই তারা ইম্পোজ করতে চায়, সেটাকে আমরা সত্তা দার্শনিক সংঘের পক্ষ থেকে সমাজ বিপ্লবের অংশ হিসেবে আমরা সেটা রুখে দেব। আমরা আবারও কথা বলছি যে বাংলাদেশের নির্বাচন 53 বছরের জঞ্জাল পরিষ্কার করার পর যে নির্বাচন, সে নির্বাচন সুষ্ঠু করতে, সমাজকে পরিশুদ্ধ করতে, দুর্নীতি দমন কমিশনকে অ্যাক্টিভ করে যারা চোরটা আছে এই সমাজে তাদের অর্থনীতিকে পরিশুদ্ধ করে তারপর সমাজ কাঠামোকে ঠিক করে তারপর আপনার চাঁদাবাজকে আপনার বসিয়ে রেখে আপনি এখানে খুব ভালো একটা নির্বাচন ব্যবস্থা করতে পারবেন না ভাইয়া। এই নির্বাচনের জন্যে আমরা আমাদের সমাজ যে বিপ্লব, সেই সমাজ বিপ্লবের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমরা নির্বাচনকে আপাতত বিরোধিতা করছি। সমাজ ঠিক হবে, এখানে অর্থনীতির ধারা ঠিক হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতি যে একটা